স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। আবার আসি ও ফিরে জীবনানন্দ দাশের কবিতার এই বাণী শুনিয়ে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের ঢাকা সফর শেষ করলেন নরেন্দ্র মোদী। এই সফরে প্রতিবেশী দুই দেশেরই কিছু অর্জন আছে, তবে আমাদের চাওয়া ছিল আরও বেশি কিছু। এসব নিয়ে আজকের আলোচনা মোদীর সফর। কথা বলতে স্টুডিওতে আছেন দুই সমাজতাত্ত্বিক ও গবেষক, অধ্যাপক সলিমুল্লাহ খান এবং অধ্যাপক আনু মোহাম্মদ। স্বাগত আপনাদের। অধ্যাপক সলিমুল্লাহ খান, আপনি কিছুক্ষণ আগে আরেকটি টেলিভিশন, ৭১ টেলিভিশন একটি জনপ্রিয় অনুষ্ঠানে ছিলেন। সেই অনুষ্ঠানেও আপনি নিশ্চয়ই এই প্রশ্ন দিয়েই আপনাদের আলোচনা শুরু হয়েছে যে আমরা কতটা চেয়েছিলাম, কতটা পেলাম। চাওয়া পাওয়ার হিসাব মেলানোর ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে মোদির সফরে আমরা কি চেয়েছিলাম, কি পেলাম। ৭১-এর বরাত যখন আপনি দিলেন সেখান থেকে শুরু করি। সেখানে আরো একজন ছিলেন আমার সাথে অতিথি, রিয়াজউদ্দিন আহমেদ সাহেব, সিনিয়র সাংবাদিক। তো তিনি বলছিলেন যে একটা লাভ হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আস্থার সম্পর্ক ছিল না, সেটা কিছুটা প্রতিষ্ঠিত হয়েছে উনি মনে করেন। কিন্তু তিনি বিশেষ একটা কথার দিকে ইঙ্গিত করেছেন যে এদেশে যেটা এখন যেটাকে বলে রুলিং পার্টি, শাসক দল, তারা ভারতের পুরনো শাসক দল কংগ্রেসের সাথে বেশি যুক্ত ছিলেন। ফলে তাদের মধ্যে একটা মনের মধ্যে একটা অনাস্থা সৃষ্টি হয়েছিল যে বিজেপি সরকারের সাথে তাদের কেমন সম্পর্ক হবে। সেই সংশয়টা দূরীভূত হয়েছে বলে তিনি মনে করেন। তো আমি বলেছিলাম যে আমাদের দেশের জনগণের দিক থেকে যদি আমরা দেখি, এখানে দেওয়া পাওয়ার যে সমীকরণটা আমরা বলছি, আমি যে সমীকরণটাই ভুল। কেন আমি যে বলি, যেমন আমাদের বড় উদ্বেগের বিষয় অনেকগুলো, তার মধ্যে যদি দুটোকে প্রাধান্য দেই, একটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে ৫৪টি যে অভিন্ন নদী আছে, এগুলিকে বলা হয় আন্তর্জাতিক নদী। যদি কোনো নদী একাধিক সার্বভৌম দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, কিন্তু মনে রাখতে হবে ১৯৫১ সনে ভারত পাকিস্তান ভাগ হওয়ার ৪ বছর পরে ভারত ঘোষণা করে তারা ফারাক্কা একটা বাঁধ তৈরি করবে, অর্থাৎ বাংলাদেশ ভারত সীমান্তের মাত্র ১১ মাইল উপরে বা ১৭ কিলোমিটার উপরে। সেইটা থেকে তখন বিরোধের সূত্রপাত হয়। তখন প্রশ্ন ছিল, তৎকালীন পাকিস্তান বলল গঙ্গা, আমাদের এখানে যেটা পদ্মা, সেটা তো আন্তর্জাতিক নদী, কিন্তু ভারত সবসময় অস্বীকার করে গিয়েছিল এটা আন্তর্জাতিক নদী, এটা ভারতীয় নদী। আন্তর্জাতিক নদী হলে কাস্টমারি ইন্টারন্যাশনাল লতে বলে নিচের দেশের মতামতকে উপেক্ষা করে উপরে কোন রকমের একক পদক্ষেপ উপরের দেশ নিতে পারে না। তো ভারত সেটা তখন নিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তারা স্বীকার করে যেটা আন্তর্জাতিক নদী, কিন্তু সেটা দ্বিপাক্ষিকতার মধ্যে তারা শেষ করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের বরাবর দাবি ছিল এখানে নেপাল সহ দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক নদী হিসেবে স্বীকৃতি দিতে হলে সবার সম্মতি লাগবে। তাহলে কোনো পানি যদি উপরের দেশ প্রত্যাহার করতে চায়, তাহলে নিচের দেশের অনুমতি লাগবে। আরো বড় কথা, যেটা আমরা এখন খেয়াল করি না সব সময়, চুক্তি হওয়ার পরেও আমরা একটা জিনিস এখন উপেক্ষা করি, সেটা হচ্ছে ওই পানি কি পরিমাণ প্রত্যাহার করবে বা কি পরিমাণ ব্যবহার করবে উপরের দেশ, সেইটার পরিচালনা কমিটি নিচের দেশের সাথে যৌথভাবে করতে হবে, এককভাবে সে করতে পারে না। এটা হচ্ছে বর্তমানে প্রচলিত যেটাকে বলে প্রথাসম্মত আন্তর্জাতিক আইন। তো সেইটাকে লঙ্ঘন করে ভারত করছিল, এটা হলো গায়ের জোরে, অথবা শত্রু দেশের সাথে মানুষ যেভাবে করে। কিন্তু ১৯৭১-এর পর অন্তত একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে, ভারত বাংলাদেশ আর শত্রু দেশ নয়, যে অর্থে পাকিস্তান এবং ভারত শত্রু দেশ ছিল, যেটাকে আমরা বলি ওয়ার ডিভিডেন্ড, যুদ্ধের পরে যে লাভ হয়, ভারতের বিরাট লাভ হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের ৪,০০০ কিলোমিটারের মতো সীমান্ত, চীনের সাথে অত সীমান্ত নাই, চীনের সাথে ২,০০০ কিলোমিটারের মতো। সেদিক থেকে ভারতের এই যে বিরাট অঞ্চলটা মুক্ত হয়ে গেল তার সামরিক টেনশন থেকে, সেই জন্য তো একটা ডিভিডেন্ড আছে, খরচ কমে, সেটার বেনিফিট সে বাংলাদেশকে দিতে পারত, কিন্তু সেটা দিয়েছে বলে মনে হয় না। সেটা হচ্ছে, আমি বলছি ১৯৭৭-এ আমরা একটা সাময়িক পানি চুক্তি করেছিলাম, ১৯৯৬-তে একটা পানি চুক্তি হয়েছে, তাতে উভয় দেশের জয়েন্ট রিভার কমিশন ঠিক করবে কত পানি কখন ছাড়া হবে শুষ্ক মৌসুমে। বিশেষ করে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত এই শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যায়। কিন্তু ভারতে কেন কমে? যখন ফারাক্কা প্রকল্প ঘোষিত হয়েছিল, একই সাথে তারা বলেছিল উত্তরপ্রদেশে যেখান থেকে আমাদের গঙ্গা এসেছে তার পাশে দুইটা বড় উপনদী এর মধ্যে এসে পড়ে, একটাকে বলে গন্ডক আর একটাকে বলে কোসি, বিহারের ভিতর দিয়ে। এই দুই উপনদী সহ কিন্তু গঙ্গার পানি ফারাক্কা দিয়ে যায়, কিন্তু উপরের দুটো নদীতে ব্যারাজ করা হয়েছে। ১৯৫১ সনে ঘোষিত হয়েছিল তারা গন্ডকে ব্যারাজ করবে এবং ফারাক্কা করবে, কিন্তু ওখানে পানি প্রত্যাহার করলে পানি পশ্চিমবঙ্গেও কমে যায়। এই জন্যই ফারাক্কার পানির প্রবাহ উভয় দেশের যা প্রয়োজন তার চেয়ে অনেক কমে যায়। কিন্তু ভারত যে ফিডার ক্যানেল তৈরি করেছে, আপনার প্রথমে এখানে জঙ্গিপুরে একটা বাঁধ হবে, পানি ভাগীরথী দিয়ে প্রবাহিত করতে হলে সেখানে যে পরিমাণ পানির উচ্চতা লাগে, পলিবিহীন পানি তারা কলকাতার দিকে নিয়ে যাবে। এটা কপিল ভট্টাচার্য, ভারতের একজন বড় ইঞ্জিনিয়ার, তিনি আগেই প্রতিবাদ করেছিলেন এটা হবে না। তারপরেও
আমরা 1975 চুক্তি মতে কথা ছিল আমরা 35,000 কিউসেকে রাজি হয়েছি। বাংলাদেশের মিনিমাম 40,000 কিউসেক দাবি ছিল। ভারত প্রথমে 20,000 কিউসেক দাবি করে পরে 40,000-এ চলে যায়। কিন্তু শুকনা মৌসুমে সমস্যা হচ্ছে সর্বোচ্চ প্রবাহ 38,000 কিউসেকের বেশি হয় না। তো আপনি ভাগ করবেন কি করে? তাহলে উপরে যে পানি প্রত্যাহার করা হয় সেটা কখনোই বলে নাই। এখন তিস্তায় আসি, আর প্রধান উদাহরণ তিস্তায় 1976 সনে তারা তিস্তা ব্যারাজ করার ঘোষণা দিয়েছে। সেটা যখন এখন 70 সন নাগাদ প্রায় বাস্তবায়িত হয়ে গেছে 76-এর পরে, আরো 10-12 বছর পরে, এখন সেখানে একটা ব্যারাজ নয়, তিস্তাতে যে পরে অনেকগুলো নদী আছে উপনদী, সেগুলো এক একটা নাম এক এক রকম করে, তোরসা, জলঢাকা, রায়ডাক এবং মহানন্দা। তিস্তার সাথে আরো আত্রাই পুনর্ভবে গুলো যে তিস্তার সাথে প্রবাহিত হতো, আমি বলছি উপরে উপনদী ট্রিবিউটারি যাকে বলে, পানি এসে পড়ে, সেগুলি তো ভারতে একটা নয় 8টা ব্যারাজ করেছে। তাহলে তিস্তায় পানি আসবে কোথা থেকে? তিস্তা ব্যারাজ ছাড়াও আরো 8টা ব্যারাজ আছে। এই জিনিসগুলো একটা কম্প্রিহেন্সিভ উভয় দেশের মধ্যে এগ্রিমেন্ট লাগে। আমার মূল কথা হচ্ছে এইটা বাংলাদেশের অধিকার। অর্থাৎ ভারত একতরফাভাবে যদি এই পানি প্রত্যাহার করে বা ব্যারাজ নির্মাণ করে, সেটা কিন্তু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এখন তার সাথে আমরা বিনিময় হিসেবে যে ভাষাটা বলছি, আমরা কি পেলাম কি নিলাম কথাই বলছি। এখন ধরেন বাংলাদেশের পোর্ট ভারত ব্যবহার করবে কিনা, এটা আমরা ইচ্ছে করলে দিতে পারি, ইচ্ছে না করলে না দিতে পারি। যেটাকে কানেক্টিভিটি, আগে ট্রানজিট বলা হতো বা এখন ধরে চুক্তি হচ্ছে, এগুলো হচ্ছে পরস্পরের দেওয়া নেওয়ার ব্যাপার। কিন্তু পানির ব্যাপারটি দেওয়া নেওয়ার ব্যাপার নয়। ভারত একতরফা পানি প্রত্যাহার করতে পারে না আইনসম্মতভাবে। কাজে সেই পানি যদি ভারত আমাদের ছেড়ে দিতে, আমাদের কোনো দয়া বা বিনিময়ের জন্য কিছু দিচ্ছে না। কিন্তু এখন ভারতের সাথে যেটা আমাদের বিনিময় হতে পারে সেটা ব্যবসা বাণিজ্য ধরেন। কিন্তু ব্যবসা বাণিজ্য টেরিফ ব্যারিয়ার যেটা কমে দেওয়াটা হচ্ছে এখন তথাকথিত লিবারালাইজেশনের লক্ষ্য। সেখানে যদি আপনি নন টেরিফ বা অদৃশ্য ব্যারিয়ার তৈরি করতে শুরু করেন, তাহলে সেটাও কিন্তু নেগোসিয়েশন হতে পারে এটা কমানোর জন্য। কিন্তু এই জিনিসটা নয়। কাজে বাংলাদেশের প্রধান দাবি ছিল যে পানির সমস্যাটি আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক আইন অনুসারেই করতে হবে, এবং তাতে নেপাল সহ অন্যান্য যারা জড়িত তাদেরকেও জনরেট করতে হবে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে চীনের প্রশ্ন আসে, ভারতের এতে রাজি হয়নি। কিন্তু বাংলাদেশের জন্য যে চুক্তিটা হয়েছিল 96 সন পর্যন্ত, সেখানেও শুকনো মৌসুমে দেখা যায় প্রতিশ্রুত পানি দেওয়া যায় না। উপরের যদি যে বাঁধ দুটো আছে সেটা কিন্তু আপনি হিসাবের মধ্যে না ধরেন, গন্দক নদী এবং কোসি নদীর বাঁধ যদি হিসাবে না ধরেন, তাহলে ফারাক্কার বাঁধ দিয়ে কোনো লাভ নেই। এই সমস্ত প্রশ্নে বাংলাদেশ শুরু থেকে যেটা বলেছিল, নেপালে একটা রিজার্ভোয়ার করা, তো সেই রিজার্ভোয়ারের একটা বিপদ হচ্ছে ভূমিকম্প প্রবণ এরিয়ায় হতে পারে, নেপাল খুব বেশি আগ্রহী না। এখন কথাটা ফিরিয়ে বলি, তিস্তার ক্ষেত্রেও যেমন বাংলাদেশ বলছে যে সিকিমের ওইদিকে যদি উপরের দিকে রিজার্ভোয়ার করে, ভারতের একটা প্রস্তাব, এবং তারা যদি বলছে ওখান থেকে প্রায় 300-350 মাইল একটা খাল কেটে বাংলাদেশকে পানি দেওয়ার জন্য ফারাক্কায় পানি ফেলাবে ইত্যাদি যে চুক্তি দিয়েছে, সেটাও অবাস্তব। যা হোক, বাংলাদেশের পাওয়ার যেটা সবচেয়ে জরুরি আমাদের দিক থেকে, বাংলাদেশের কৃষির উন্নতির জন্য শুধু নয়, বাংলাদেশের সার্ভাইভালের জন্য। বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ জমি প্রভাবিত ফারাক্কা নদীর কারণে, ফারাক্কার পানি প্রবাহের ফলে, এবং উপরে তিস্তার ফলেও কিন্তু বাংলাদেশের যেটা আদি ভূমি, যেটা ছিল আদি পাল সাম্রাজ্যের জায়গা, অথবা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যেটুকু অংশ জয় করেছিলেন, সেটাই হচ্ছে এখন সবচেয়ে এফেক্টেড এরিয়া। সেদিক থেকে বলি, বাংলাদেশ এইটার কোনো আলোচনা যে এবার এজেন্ডা হবে না সেটা আমরা আগেই জানতাম। কিন্তু তারপরেও আমি বলি যে এইটা কি অগ্রগতি হলো সে বিষয়ে আমরা জানি না। তার আরেকটা জিনিস হতে পারতো, সেটা হচ্ছে বাংলাদেশ ভারত বাণিজ্যের যে সমস্যা, সেই ঘাটতির সমস্যা। বাংলাদেশ থেকে ভারতের বর্তমান যে বাণিজ্যের সমস্যা, যদি আমি খুব ভদ্র ভাষায় বলি, এটা হচ্ছে এক ধরনের ঔপনিবেশিক বাণিজ্যের ধরন। ব্রিটিশ আমলে ব্রিটেনের সাথে ভারতের যে বাণিজ্য ঘাটতি হতো, সেটা উল্টা ছিল, ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ব্রিটেনে পড়ে থাকতো। আর পাকিস্তানের আমলে দেখেন, আমরা পশ্চিম পাকিস্তানের সাথে একটা কলোনিয়াল সম্পর্কে গিয়েছিলাম, ভারতের সাথে আমাদের সম্পর্কটা অর্থনীতির ভাষায় বলছি, আমি রাজনীতির ভাষা নয়, এটা কিন্তু এইরকম। এবং সেই আমি একটু প্রফেসর আনু মোহাম্মদের কাছে আসি, যে বাংলাদেশের দাবি বা বাংলাদেশের অধিকার প্রশ্নে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বললেন, সে তার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি যে সেই অধিকার আদায়ের উপায় আসলে কি, বাংলাদেশের কাছে উপায় কি আছে? ভারত যদি না করে, না দেয়, তাহলে বাংলাদেশ কি করতে পারবে বা বাংলাদেশ কি করা? প্রথম কথা হচ্ছে যে এতক্ষণে তো আমরা যখন এই আলোচনা করছি, ততক্ষণে হয়তো নরেন্দ্র মোদী চলে গেছেন, হ্যাঁ, তো হয়তো বিদায় নিয়েছেন। নরেন্দ্র মোদী এই যে এলেন এবং এই দুদিনে তার যে সমস্ত এজেন্ডা ছিল এবং যে সমস্ত তালিকা তার কাছে ছিল, সেই দিক থেকে তার পুরোটাই তিনি পেয়েছেন। এবং বাংলাদেশের দিক থেকে আপনি যেটা বলছেন যে বাংলাদেশে কি উপায়, বাংলাদেশের দিক থেকে কোনো ব্যাপারে কোনো কিছু তাদের আগ্রহ ছিল বাংলাদেশের প্রসঙ্গটা তোলার, এটা কিন্তু আমাদের মনে হয়নি কখনো। কিন্তু সলিমুল্লাহ যেটা বললেন খুবই কারেক্টলি, যে বাংলাদেশের, আমি যদি বাংলাদেশের জনগণের দিক থেকে চিন্তা করি, যে বাংলাদেশের জনগণের দিক থেকে বাংলাদেশের অস্তিত্বের জন্য বা বিকাশের জন্য কি কি জিনিস আমাদের দরকার, এখন বন্ধুত্বের জন্য ভারত আমাদের কাছে আহ্বান জানাচ্ছে,
আমরা তো বন্ধুত্বই চাই, কারণ প্রতিবেশী, তো প্রতিবেশীর সাথে তো বন্ধুত্ব ছাড়া চলবে না। সেই ক্ষেত্রে ধরেন প্রথমেই তো একটা প্রশ্ন আসবে যে বন্ধু রাষ্ট্রকে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলার কারণটা কি? কাঁটাতার দিয়ে 4000 কিলোমিটারের একটু বেশি, তার মধ্যে প্রায় 3000 কিলোমিটার এখন কাঁটাতার হয়ে গেছে, কয়েক বিলিয়ন ডলার খরচ করে। আরেকটা হচ্ছে যেটা সলিমুল্লাহ বলেছেন, আন্তর্জাতিক নদী, তারপরে অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক বাণিজ্য, এই কোনোটা ব্যাপারেই কিন্তু বাংলাদেশের দিক থেকে কোনো আগ্রহ ছিল এই বিষয়গুলো ফয়সলা করার জন্য, সিরিয়াস কোনো চেষ্টা ছিল, কোনো গ্রাউন্ড ওয়ার্ক করা হয়েছে, কোনো ওয়ার্কিং পেপার করা হয়েছে, কোনো এক্সপার্টিজ তৈরি করা হয়েছে এবং এটা নিয়ে ধরেন ধাপে ধাপে অগ্রসর হওয়ার চেষ্টা ছিল, এটা কিন্তু আমাদের মনে হয় নাই। সেটাই হচ্ছে সমস্যা। আমি মনে করি যে একটা ছোট দেশ, অনেকেই তো প্রথমেই বলেন, প্রথমেই যদি ধরেন আমাদের সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা আছেন বা মন্ত্রীদের কথাবার্তাও যা শুনি বা অনেক বুদ্ধিজীবীর কথাও শুনি, প্রথমেই যদি বলেন কেউ সরকারের পক্ষ থেকে যে ভারত আমাদের কোনো ক্ষতি করবে না, ভারতের সাথে ভারতের এই যে ধরেন তিস্তা ভারত করে ফেলবে, টিপাই মুখে কোনো ক্ষতি হবে না, রামপাল কোনো ক্ষতি হবে না এবং সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে, এই সমস্ত যদি বারবার বলতে থাকে তাহলে আপনার দর কষাকষিটা কিসের ভিত্তিতে হবে? আপনি যদি আগেই বলেন তাহলে তো ভারত মেসেজ পেয়ে যাচ্ছে যে এখানে আলোচনার কিছু নাই। প্রবলেমটা হচ্ছে যে একটা ছোট দেশ যখন হয়, বিশেষত আমি যদি বলি, উনি যেটা দ্বিপাক্ষিক আলোচনার সমস্যার কথা বললেন, এটার সাথে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই যে আন্তর্জাতিক পানি কনভেনশন একটা জাতিসংঘের হয়েছে এবং ভারতের সাথে আমাদের অভিজ্ঞতা কিন্তু এটা যে দ্বিপাক্ষিক আলোচনা করে বাংলাদেশ কখনোই কোনো সুবিধা করতে পারেনি, এটা নিজেদের দুর্বলতার জন্য বা ভারতেরও ম্যানিপুলেশনের জন্য। সেই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু, যেমন সমুদ্রের নিষ্পত্তি যেটা হয়েছে, আমরা কিন্তু সমুদ্রের ব্যাপারে আন্তর্জাতিক আদালতে গিয়ে যতটা পেয়েছি, আমি নিশ্চিত যেটা যদি দ্বিপাক্ষিক আলোচনায় যেত বাংলাদেশ এতটুকুও পেত না। নদীর ক্ষেত্রে বা পানির ক্ষেত্রে এটার একটা বড় সুযোগ তৈরি হয়েছে এখন জাতিসংঘের আন্তর্জাতিক পানি কনভেনশনের মাধ্যমে। 1997 সালে বাংলাদেশ এটাতে প্রাথমিকভাবে স্বাক্ষর করেছিল। এই কয়েক মাস আগে যখন এটা আইনে পরিণত হওয়ার জন্য র্যাটিফাই করা দরকার, তখন 34টা দেশ স্বাক্ষর করেছে, একটা দেশ বাকি ছিল। আমরাও বারবার দৃষ্টি আকর্ষণ করলাম বাংলাদেশ সরকারের যে আপনারা সাইন করেন, তাহলে একটা বোঝা যাবে আপনাদের সিরিয়াসনেস। বাংলাদেশ করলো না। ভিয়েতনাম 35তম দেশ হিসেবে স্বাক্ষর করার কারণে সেটা আইনে পরিণত হয়েছে। বাংলাদেশ কিন্তু ওই আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী বাংলাদেশে ভারত যা যা করছে সবগুলোই হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তো বাংলাদেশ তো এগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে পারে, একটু নড়াচড়া করতে পারে, একটু বলতে পারে নিজেদের কথা, তো মুখ ফুলে কথাই বলতে যাচ্ছে না মনে হয় বাংলাদেশের প্রসঙ্গে। এবং তারা ধরেই নিচ্ছে ভারতের যে সমস্ত দাবি সেগুলোই বাংলাদেশের অর্জন, মানে ভারত ধরেন বিনিয়োগ করবে যেটা, সেটা বাংলাদেশের অর্জন। ভারতের ট্রানজিট, ভারতের প্রধান কি? ভারতের প্রধান হচ্ছে বাংলাদেশে বাজার বিস্তার করা, বাংলাদেশে তাদের বিনিয়োগ সম্প্রসারণ করা, বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের যোগাযোগ ব্যবস্থাটা সম্প্রসারণ করা। কিন্তু এই 22টি চুক্তি বা সমঝোতা স্মারক, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা যেরকমই বলি যে যেটি স্বাক্ষর হয়েছে, এর মধ্যে মানে আপনি কোনটিকে মনে করছেন যে এটি শুধু ভারতেরই লাভ হয়েছে? ট্রানজিট ধরেন যোগাযোগ ব্যাপারে যেগুলো, সেগুলো তো ভারতের, আসলে ভারতের, এগুলি সব ভারতের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা। বাংলাদেশের মানুষও তো প্রচুর পরিমাণে ভারতে যেতে চান। হ্যাঁ, তো এটা তো কোনো অসুবিধা নেই, আমরা তো ভারতে যেতেই পারি। আমাদের তো কলকাতা থেকে এসে ঢাকা হয়ে আগরতলা যাওয়ার দরকার নেই আমাদের। জি, আমরা ঢাকা থেকে আগরতলাও যেতে পারি, কলকাতাও যেতে পারি। তো দুইটাই রুট হলো আলাদা, না শুধুমাত্র এটা রুট না, তো এর মধ্যে দিয়ে ধরেন এই যে ট্রানজিটের ব্যাপার, যেটা ট্রানজিট, সেটা তো 73 সালের আইনের রিনিউয়াল হয়েছে। না না, ট্রানজিটের ব্যাপারে যে জিনিসটা হয়েছে, যেটা বহু বছর ধরে এটা নিয়ে কথা হচ্ছে, জি, এবং সরকারের পক্ষ থেকে কিছু কিছু রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে ট্রানজিটের মধ্যে দিয়ে আমাদের অনেক লাভ হবে। হ্যাঁ, এখন যেটা দরকার ছিল যে এগুলি ধরেন এগুলি মানুষের মধ্যে আলোচনা করলে তো কোনো অসুবিধা নেই, এটা যদি বাংলাদেশের মানুষের কাজেই লাগে। ধরেন এগুলি নিয়ে ডিটেল আলোচনা বাংলাদেশের সরকার করতে পারতো, এক্সারসাইজ করতে পারতো যে এই রুট দিয়ে যাচ্ছে বাংলাদেশের এই লাভ হবে, এই ক্ষতি হবে। কারণ এর মধ্যে দিয়ে আপনার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, কৃষি জমি যাবে এবং যে পণ্য পরিবহন হবে সেটার একটা লোড, বাড়তি লোড এর উপরে আসবে, এটার সিকিউরিটি সমস্যা আছে, অনেক ধরনের জটিলতা আছে। তো সেগুলো কিভাবে সলভ হবে এবং বাংলাদেশ কি পাবে? এখন বাংলাদেশের উপদেষ্টা যদি বলেন যে আমাদের কোনো কিছু চাওয়াই একটা অভদ্রতা হবে, অসভ্যতা হবে, কোনো ফি চাওয়া উচিত না আসলে না, সেটি অবশ্য উপদেষ্টা বলার পরে আরো নানাভাবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ফি আসে নাই, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত মানবিক কারণে বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে। আমি বলতে চাচ্ছি যে আপনি যেটাই করেন সেটা তো
স্বচ্ছতার সাথে পরিষ্কারভাবে কাগজপত্র নিয়ে বাংলাদেশের মানুষ তো কিছুই জানে না। আশুগঞ্জে কিন্তু এই যে চুক্তিগুলি হচ্ছে এগুলি সম্পর্কে বাংলাদেশের মানুষ কি জানার অধিকার নাই তাদের? আমার মনে হয় যে এটি খুবই, কিন্তু আশুগঞ্জে আমরা ফি পেয়েছিলাম স্যার আশুগঞ্জে যে ওরা বিদ্যুৎ ইয়ের জন্য যেটা করেছিল, ত্রিপুরায় যেটা গেল সেটা তো তিতাস নদী ভরাট করে তারপরে গেছে, সেটা ইন্ডিয়ান যে ত্রিপুরায় বিদ্যুৎ কোম্পানির জন্য। আর কিছুদিন আগে বাংলাদেশের খোয়াই নদীর উপর দিয়ে চাইনিজ কোম্পানির বিদ্যুতের কথা বললে তো সবকিছুই জায়েজ হয়ে যায় মনে হয়। আমাদের 2টা নদীর উপরে ভরাট করে বিদ্যুতের জিনিসপত্র যেখানে বিকল্প ছিল। আমার মনে হয় স্যার খুব একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এনেছেন। তবে বিরতির পর ফিরে এসে আমি আপনাদের কাছে আরেকটি বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে রাজনৈতিক দল আমরা যতই দেখি আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পর যুযুধান দুটি দল, কিন্তু তারা মোদির সফর নিয়ে প্রায় একই রকম ভাষায় কথা বলছে। এটি কেন? এটি আপনাদের বিশ্লেষণে এটা আমরা একটু শুনতে চাইবো। তারা বলছেন যে মোদির সফর বাংলাদেশের সাথে সম্পর্ক উজ্জ্বল হবে, তিনি একটি নতুন বার্তা নিয়ে আসছেন। আমি আজকে বিএনপির একজন শীর্ষ নেতার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে তারা একটি সমন্বিত দক্ষিণ এশিয়া দেখতে চান এবং মোদি সেটি স্বপ্ন দেখেন, এই স্বপ্নের সাথে তারা আবার একমত। তো এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনে আপনাদের আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশের প্রফেসর সলিমুল্লাহ খান। আমরা আপনার কাছে বিরতি আগে জানতে চাচ্ছিলাম যে একই রকম ভাবে কথা বলছে দুটি, মানে যেটিকে বলা হচ্ছে যুদ্ধরত বা যুযুধান রাজনৈতিক গোষ্ঠী। আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলগুলি যেভাবে কথা বলছে, বিএনপিও সেই একই ভাষায় কথা বলছে। ভারত প্রসঙ্গে আমরা আগে আমাদের টেলিভিশনের কথা বলি। আমাদের টেলিভিশনের ভাষা থেকে শ্রেণী শব্দটি কবে যে নির্বাসিত হয়েছে আমরা জানেন। এখানে শ্রেণী কোনো বিশ্লেষণ আমরা করি না। আমরা এখানে শুধু দলের কথা বলি, দেশের কথা বলি। এই যে মোদিজি আসলেন, মোদিজি যে কথাগুলি বলছেন, আমরা কি ভুলেও কখনো জিজ্ঞাসা করেছি এইটা কি সারা ভারতের সকল জনগণের জন্য ভালো, না ভারতের বিশেষ কোনো শিল্পপতি শ্রেণী বা ব্যবসায়ী শ্রেণীর জন্য ভালো? ওইকে মার্কিন দেশের পুরনো কথা আছে না, হোয়াট ইজ গুড ফর জেনারেল মোটরস কর্পোরেশন ইজ গুড ফর দ্য ইউনাইটেড স্টেটস। এখন মোদিজি ভারতে একটা বিপ্লব এনেছেন ধরে নিলাম, কিন্তু এই বিপ্লব ভারতের সকল স্তরে যাবে না। ভারত, উনি আজকে বক্তৃতায় বলেছেন ভারত খুব দরিদ্র দেশ। হ্যাঁ ঠিক, তো পৃথিবীর সবচেয়ে বেশি দরিদ্র মানুষ তো ভারতেই আছে। তার যদি শতকরা 30 জন লোক দারিদ্র সীমার নিচে থাকে, তাহলে 30 কোটির বেশি লোক সেখানে দরিদ্র। বাংলাদেশের সমস্ত জনগণ হলে তো 16 কোটি হবে। সেই দিক থেকে ওখানে তো দরিদ্র বেশি, কিন্তু তাই বলে কি ভারতকে দরিদ্র দেশ বলা যাবে? আমি মনে করি বাংলাদেশের মূল স্বার্থ কোটায়, বাংলাদেশে একটি সাবালক মধ্যবিত্ত শ্রেণী, মানে শিল্প বুর্জোয়া শ্রেণী গড়ে উঠেছে কিনা, গড়ে উঠতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, থাকলে সেটি কেমন করে দূর করা যাবে, এইগুলো হচ্ছে কাজের প্রশ্ন। এখন ধরেন এইটার প্রতিনিধিত্ব কে করে, আওয়ামী লীগ না বিএনপি? সেদিন এক টিভিতে প্রথমে আমাকে হঠাৎ করে একটা প্রশ্ন করে বসে, কি আমি কিন্তু এই প্রশ্ন করার মানে জন্য উপযুক্ত যোগ্য প্রার্থী ছিলাম না, তা আমাকে বলে কি বিএনপি তো সবসময় ভারত রাজনীতির বিরোধিতা করে এসছে, এখন হঠাৎ করে তারা বলছে আমরা বিএনপি ভারত বিরোধী নই, আপনি কি বলেন? আমি সেটা বিএনপিকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করতে লাভ নেই। আমি বরঞ্চ বলবো যে বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের উচিত বাংলাদেশের জাতীয় স্বার্থ দেখা। কিন্তু যারা এই প্রশ্নটা করলেন তারা কিন্তু পক্ষান্তরে কি করলেন জানেন? বিএনপি সবসময় ভারত বিরোধী রাজনীতি করে আসছে, সেই পক্ষান্তরে বলতে চাচ্ছে আমাকে নীরব ভাষায় আওয়ামী লীগ সবসময় ভারতপন্থী রাজনীতি করে এসছে। তা আমাকে সে ফান্দে ফেলাইতে চাচ্ছে, আমি বলি না, আপনার ফান্দে আমি পা দেবো না। যদি বিএনপি এবং আওয়ামী লীগ নানা বিষয়ে মামলা করতে পারে, ঝগড়া করতে পারে, ধরেন ভারতের শুধু তারা একমত, তাহলে কেন একমত সেটাই আমাদের ভাবতে হবে। আমি মনে করি বাংলাদেশের জনগণের স্বার্থের দিক থেকে পরিষ্কার প্রশ্ন হচ্ছে আমাদের কি চাওয়া কি পাওয়ার কথা বললেন না, বাংলাদেশ বাঁচতে চায়, কিন্তু বাংলাদেশ বাঁচতে চায় সম্মানের সাথে। আমি একটা কথা বলি, প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব যখন চলে আসছেন মুক্তিযুদ্ধের শেষ দিনগুলিতে ঢাকায়, আমি এটা রুস্তমজির লেখায় পড়েছি, ভারতের বিএসএফ এর প্রতিষ্ঠাতা, হ্যাঁ, যার নাম রুস্তমজি নামে বিখ্যাত, যিনি খসরু কে আর রুস্তমজি বলে তাকে, কে এফ রুস্তমজি, সেই ভদ্রলোক বলছেন এখন ভারত বাংলাদেশ বন্ধুত্ব চিরস্থায়ী হবে তো? তাজউদ্দিন বলে কি যোগ করে দিচ্ছে, বলে অ্যাজ ইকুয়াল স্টেটস। তাজউদ্দিন ডিড নট ফরগেট টু অ্যাড দ্যাট ওয়াজ অ্যাজ ইকুয়ালস। তারপরে কি হচ্ছে সেখানে তো আপনারা জানেন, তাজউদ্দিন তো দুর্ভাগা রাজনীতিবিদ, তার পরিণতি খুব ভালো হয়নি। সেই জন্য আমি বলছি বাংলাদেশ ভারতের যে বন্ধুত্ব রক্তে লেখা হয়েছে 1971-এ, সেইটাকে কেউ কেউ কিন্তু ভগ্ন করার চেষ্টা করেছেন। এই রুস্তমজি সাহেব তিনি বলছেন, দেখাচ্ছেন বাংলাদেশে যখন ভারতীয় সেনাবাহিনী আসে তখন লক্ষ্য করেন, তিনি বলছেন আমাদের সেনাবাহিনীর কিছু কিছু লোক, একজন অতি উচ্চ পদস্থ অফিসার বলেছিলেন, তার রচনাটা আছে, 2009 বেরিয়েছে বই, বলছেন কি, হোয়াই ডাজ বাংলাদেশ নিড অ্যান আর্মি?
উনি বলছেন এই জাতীয় লোকেরাই ভারত বাংলাদেশের বন্ধুত্বের পথে প্রতিবন্ধকতা হয়, এবং সেই গাড়িতে ভারতীয় পতাকা উড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর উনি স্বীকার করেছেন, তখন যেটার জন্য আমরা মেজর জলিলকে দায়ী করেছিলাম, যে এখানে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপচার করা অস্ত্র ভারতীয় সেনাবাহিনী নিয়ে গেছে কিনা। রুস্তমজি, ফাউন্ডার অফ বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তিনি তাজউদ্দিনকে দিল্লি নিয়ে গেছিলেন, তিনি তাজউদ্দিনের সেই বৈদ্যনাথ তলার মুজিবনগরের শপথ পরিচালনা করেছিলেন, আয়োজন করেছিলেন। অথবা হোসেন আলী যে ডিফেক্ট করে বাংলাদেশের পক্ষে আনুগত্য ঘোষণা করেছিলেন কলকাতা ডেপুটি হাই কমিশনার, সেইটার যিনি নাটক পিছন থেকে পরিচালনা করেছেন, তিনি বলছেন যে আমরা যে অস্ত্র নিয়ে গেছিলাম সেটা ভুল করেছিলাম, ভারত বাংলাদেশ বন্ধুত্বের প্রতি সেটা বাধা। এখন এই যে বোঝা যাচ্ছে না এখান থেকে বহু অস্ত্র ভারতে গিয়েছে, সেটা তো সেই পথকে অনুকরণ করতেছে। যা হোক, আমি যে ভারত বাংলাদেশের প্রশ্নে দুইটা সেন্সিটিভ প্রশ্ন আছে, একটা হচ্ছে ভারত বাংলাদেশের যৌথ সিকিউরিটির প্রশ্ন, আরেকটা হচ্ছে অর্থনৈতিক প্রশ্ন। যদি বাংলাদেশ ভারতের সাথে তাল মিলিয়ে শিল্পের উন্নতির দিকে সমান না হয়, তাহলে ভারত বাংলাদেশের বাণিজ্য সম্মত হবে না। কাজেই ভারত বাংলাদেশের সম্পর্কের মূল প্রতিষ্ঠা যদি আপনি গোড়ায় না যান, তাহলে বাইরে কেন কোনো লাভ নেই। এখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে বা কোন দল থাকবে না, সেটা ভারত নির্ধারণ করবে কেন? আচ্ছা, আমি স্যার আপনার কাছে অন্য প্রসঙ্গে আসি। স্যার, আপনি যদি আজকে আমাদের পত্রপত্রিকা বা গণমাধ্যমগুলি দেখেন, সবগুলি পত্রপত্রিকার শিরোনাম প্রায় একই রকম, যে সম্পর্কের নতুন দিগন্ত। গণমাধ্যমের এই উচ্ছ্বাসের মানে কারণ কি আসলে? সেটা আমার কাছেও খুব একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার মনে হয়, যে কিভাবে পুরো জিনিসটা এত সাজানো গোছানো কিভাবে হয়, মানে এবং সবগুলি গণমাধ্যম এবং মিডিয়ার মধ্যে, এবং একটা ধরেন যারা ইন্টেলিজেন্সিয়া হিসেবে পরিচিত তাদের কথাবার্তা মিডিয়ার মধ্যে, সমস্ত কিছুতে যেগুলোকে বাংলাদেশের অর্জন বলা হচ্ছে এবং সম্পর্কের নতুন দিগন্তের কথা বলা হচ্ছে, সেগুলো সবগুলো ভারতের এজেন্ডা ছিল। বাংলাদেশের দিক থেকে যতগুলো উদ্বেগের বিষয়, এটা কাটাতার বলেন, ফেন্সিডিলের ব্যবসা বলেন, সীমান্ত হত্যা বলেন, আন্তর্জাতিক নদী, আমাদের বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, এবং আমাদের শিল্পপতি ব্যবসায়ীদেরও যে সমস্ত বিষয়, সেগুলো কোনোটাই কিন্তু এই নতুন দিগন্ত বা এই উচ্ছ্বাসের মধ্যে আমরা কিছু পাই নাই। ভিতরে ঢুকলে সেগুলো বোঝা যাবে, কিন্তু হেডিং এর মধ্যে ওই জিনিসটা পাওয়া যায় না। এখন এই জিনিসটা আপনারা যদি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট আগেই হয়েছে, এটা তো এইবারে সফরের সময় হয় নাই। এবং ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের ব্যাপারটা হচ্ছে যে এইটা ধরেন কয়েক হাজার একর জমির ব্যাপার, এবং এত বছরের 6 দশকের বিষয়, এবং যেভাবে সমাধান হলো তাতে পরিষ্কার বোঝা যায় যে এটা খুব সহজেই সমাধানযোগ্য একটা বিষয় ছিল, যেটা এত বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং সেটা হয়েছে, সেটা দুদলের, বাংলাদেশেরও লাভ হয়েছে এবং ভারতেরও লাভ হয়েছে, এবং কয়েক লক্ষ মানুষ তাদেরও একটা ধরেন একটা দুর্দশা শেষ হয়েছে। কিন্তু এইটার উপরে ভর করে বা যে সমস্ত জিনিসগুলো হলো, যেমন ধরেন এতদিন পর্যন্ত যে বলা হয় না, আমরা যখন এই প্রশ্নগুলি তুলি তখনই অনেকে বলেন যে এটা বিশ্বায়নের যুগ, আমাদের উন্মুক্ত হতে হবে দুনিয়ার কাছে। আপনি যদি পুরো বিষয়টা খেয়াল করেন, বাংলাদেশ কিন্তু অনেক বেশি উন্মুক্ত ভারতের কম্পেয়ার যদি করি। টেলিভিশন, আমরা ধরেন ভারতের সমস্ত টেলিভিশন আমরা দেখছি এবং তাদের পণ্য বিজ্ঞাপন দেখছি, এবং তার মধ্যে দিয়ে কিন্তু তাদের পণ্যের একটা বড় বাজার তৈরি। কিন্তু স্যার আমি একটু জানতে চাই যে স্যার ওদের টা যদি আমরা দেখতে আগ্রহী হই, আমরা লাফিয়ে ঝাঁপিয়ে ওইটা দেখি, তাহলে ওরা, না আমি বলছি যে মানে তার মানে তাদের অ্যাপ্রোচ, আমি যদি এই যে উন্মুক্ত হওয়ার কথা যেটা বলে, সেটা যারা আমাদের বলে তাদের বরঞ্চ ভারতকে বলা উচিত যে আপনারা একটু উন্মুক্ত হন, আপনারা একটু দিল দরা। ভারত বলেছে যে আমরা উন্মুক্ত, আমাদের ল্যান্ডিং ফি দিতে হবে। আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ওখানে দেখানো সম্ভব, 5 কোটি টাকা দিলে ওরা দেখে। এটা একটা ডিফারেন্স। আরেকটা হচ্ছে যে পণ্য আসার ব্যাপারেও টেলিভিশন তো একটা ধরেন সফট মিডিয়া, আর পণ্য আসার ব্যাপারেও আমরা যতটা অ্যাক্সেসটা ভারত পেয়েছে, ভারত কিন্তু বাংলাদেশ এখনো পায় নাই। ট্রানজিটের ব্যাপারে ধরেন ভুটান এবং নেপালের কথা হচ্ছে, এটা কিন্তু 10 বছর আগেই ভুটান এবং নেপালে যাওয়ার জন্য 30-35 কিলোমিটার রাস্তা ভারত অনুমোদন করবে, এইটা কিন্তু বহু আগেই এটা সমাধান হয়ে আছে। এবং দেখা গেল বাংলাদেশ যখন যাত্রা শুরু করতে যাচ্ছে, তখন সেখানে রাস্তায় ধর্মঘট শুরু হলো, রাস্তাটা খারাপ হয়ে গেল, নানান কিছু হইলো। এবং সেটা এখনো এই কথাটা বলা হচ্ছে এমন ভাবে যেটা নতুন একটা জিনিস আসছে। এবং তারপরে যে ঋণের ব্যাপারটা, যেমন ধরেন এত ঋণ দিচ্ছে বা ভারত বাংলাদেশকে, $2 বিলিয়ন ঋণ দিচ্ছে। $2 বিলিয়ন হচ্ছে 5 দিনে আমাদের প্রবাসীরা আমাদের পাঠান। $2 বিলিয়ন 5 দিনে। $4 বিলিয়ন প্রতি বছরে এখন বাংলাদেশ থেকে ভারতের রেমিটেন্স হিসেবে যায়। $2 বিলিয়ন 5 দিনে পাঠানা স্যার? 14 বিলিয়ন হচ্ছে
14 বিলিয়ন হচ্ছে এক বছরে। $14 বিলিয়ন যদি এক বছরে হয় তাহলে $2 বিলিয়ন স্যার 7 ভাগের 1 ভাগ বছরে হবে। 7 ভাগের 1 ভাগ বছরে মানে 1.5 মাসের ধরেন, 1.5 মাসে হবে, 1.5 মাসে 5 ওই কথার কথাই সব কথাকে তার রেটরিক্যালি না না স্যার, মানে দর্শকদের না সংশোধন করে দেওয়ার জন্য ধন্যবাদ। 1.5 মাসে যে বাংলাদেশের মানুষ যেটা পাঠান সেটাই তারা একটা লোন হিসেবে দিচ্ছে, যেটা আমাদের অর্জন বলা হচ্ছে। ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়া আজকের খবরে বলছে যে এই লোনটা দেওয়ার মাধ্যমে যেহেতু ইন্ডিয়া থেকে জিনিসপত্র আমাদের কিনতে হবে, সেই জন্য তাদের 50,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে। আমরা তো বিদেশি ঋণের এই সমস্ত কারিগরি বিষয় জানি, এবং এটার মধ্যে দিয়ে তাদেরই ইনফ্রাস্ট্রাকচার হবে, তাদের কাছ থেকে জিনিস কিনতে হবে, তাদেরই লোক নিয়োগ হবে, এবং বিদেশি ঋণে এগুলোই সাধারণত হয়ে থাকে। তো তার ফলে এই সমস্ত এগুলিকে বাংলাদেশের অর্জন হিসেবে মহিমান্বিত করা, এই ঢোলটা বোধহয় বাজানো দরকার এই কারণে যে বাংলাদেশে যে সমস্ত বিষয়গুলো ছিল, যেগুলো উদ্বেগের বিষয়, সেগুলি নিয়ে প্রত্যেক মানুষের মধ্যে এই বিষয়টা আছে যে আমাদের নদীর কি হলো, আমাদের সীমান্তের কি হলো, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে যাতে মানুষের মনোবেদনা তৈরি না হয়, এই ঢোলের নিচে চাপা পড়ে গেল। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আছে যে আমাদের নদীর কি হলো, আমাদের সীমান্তের কি হলো, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে যাতে মানুষের মনোবেদনা তৈরি না হয়, এই ঢোলের নিচে চাপা পড়ে গেল। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে স্যার আপনার কাছে একটু বিশ্লেষণ আপনাদের দুজনের কাছে জানতে চাইবো যে আমরা কেন আমাদের, যেটি আসলে অনেক আগে থেকে শুরু হয়েছে যে মানে নিজেদের ঠাকুর ফেলে বিদেশের কুকুর ধরার যে আমাদের যে প্রবণতা বলে গেছেন আমাদের মধ্যযুগের কবিরা, সেটি স্যার এখনো আছে। মানে ভারতীয় নিম্ন মাঝারি এবং বাজে অনুষ্ঠানগুলি আমরা দেখছি, এবং তারপর আবার আমরা বলছি যে ওদের অনুষ্ঠান আমরা দেখছি, আমাদের অনুষ্ঠান কেন তোমরা দেখছো না, এবং ওরা আমাদের অনুষ্ঠান কিন্তু দেখতে চাইছে না। অতি সংক্ষেপে বলে, আজকের মোদি সাহেব যে বক্তৃতা দিলেন সেটা যে আমরা এনজয় করলাম, এটা একটা টিভি শো এর মতো আমরা এনজয় করলাম। আমি তো টিভিতে দেখলাম, ভালো বলছেন উনি। আচ্ছা, ভালো শব্দের অর্থ কি? আমি যে সংক্ষেপে বলি, আমি শেষ করে আছি। মানে সাক্ষী গোপালের ক্ষেত্রে একটা গল্প আছে। মা গোপালকে বলছে, আমি একটু পুকুরে যাচ্ছি, তুই দেখিস মুরগিদের জন্য ধান না খায়। এখন দেখিস শব্দের অর্থ কি? ও এসে দেখছে কি খাচ্ছে, কিন্তু সে দেখতেছে, মা আমি তো দেখতেছি। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি, ফিরে এসে এই প্রসঙ্গে আরো কথা শুনবো। ফিরলাম আজকের বাংলাদেশে। প্রফেসর সলিমুল্লাহ খান, আপনাকে জানতে চাইছিলাম যে বিনোদনমূলক অনুষ্ঠান বা অন্যান্য বিনোদনের ক্ষেত্রে আমরা কেন এত পরনির্ভরশীল, বিশেষ করে ভারতের ক্ষেত্রে যদি আমরা বলি, টেলিভিশন দেখার প্রসঙ্গটা যেহেতু আসলো। এখন একটা সত্য কথা বলতে হবে, ভারতের উপর আমরা শুধু নির্ভরশীল নই, পূর্ব আফ্রিকার অনেক দেশ নির্ভরশীল। মানে সেখানে তো ভারতীয় যারা বাস করতে শুরু করেছে, মানে হিন্দি ভাষাভাষী না, এখন প্রাচীনকালে ভারতীয়রা বলছে কি কালা পানি পার হওয়ার নিষেধ, কিন্তু এত ভারতীয় ইন্দোনেশিয়া গেল কি করে জিজ্ঞেস করেন। এত ভারত, যেটাকে আমরা দক্ষিণ পূর্ব এশিয়া বলি, আমি বলি যে ভারতের পররাষ্ট্রনীতিতে একটা সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ভারতীয় ফিল্ম। এখন এই যে হলিউডের সাথে মিলিয়ে বলিউড কথা তৈরি হয়েছে, এটা তো শাস্ত্র। আর ভারতে আরো একটা গোপন কথা হচ্ছে কি, হিন্দি ভাষার আধিপত্য শুধুমাত্র ভাগ্যিস তামিল বলে একটা ভাষা ছিল, সেই জন্য তারা ঠেকে দিয়েছে। তারা সবসময় দেখেন স্লোগান দেয় ডাউন উইথ হিন্দি। ভারতের শুরু থেকে যেটা হচ্ছে কি, হিন্দির প্রাধান্য প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন তৈরি হয়েছে, হিন্দি বেল্ট, হিন্দি সংখ্যাগরিষ্ঠ ভাষা, যার কাছে পশ্চিমবঙ্গ কোণঠাসা, যার কাছে দক্ষিণ ভারত কোণঠাসা, যার কাছে এই পূর্ব দক্ষিণ পূর্ব, যাদেরকে সাত ভগিনী বলে তারা সবাই কোণঠাসা। তো এইটারই একটা অংশ আমরা যেটাকে বলি সাংস্কৃতিক আগ্রাসন, এটা শুধু হলিউড থেকে শুরু হয় নাই, এটা হলো সাবস্টেশন। একটা কথা সত্য বলতে হবে, ভারত যেই বগিটা ব্যবহার করেছে নেহেরুর আমল থেকেই, যে আমরা আগের কালে ব্রিটিশের কলোনি ছিলাম, এখনো আমরা কলোনাইজড আছি, সুতরাং আমাদের জোট নিরপেক্ষতার দিকে যেতে হবে। আমি সংক্ষেপে শেষ করছি। কিন্তু জোট নিরপেক্ষ থাকতে থাকতেই তারা চীন দ্বারা আক্রান্ত হয়েছে, বা চীনের সাথে তাদের যুদ্ধ লেগেছে। নেভিল ম্যাক্সওয়েল বলে যে ব্রিটিশ সাংবাদিক একটা বই লিখেছিলেন, ইন্ডিয়াজ চায়না ওয়ার, সেখানে তিনি ভারতকে দায়ী করেছিলেন এই চীনা যুদ্ধের জন্য। কিন্তু ধরে নিলাম সেই যুদ্ধের জয় চীনের হয়েছে বলে সবাই স্বীকার করে, ভারত খুব শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, যার পরিণতিতে নেহেরু হার্ট ফেল করে মারা গেছেন, এটাও বলে। তারপরে ভারত কিন্তু পরমাণু বোমা কর্মসূচি শুরু করে 1964 শাস্ত্রীর আমলেই। তারপরে ভারতের কাহিনী তো আমরা জানি। অর্থাৎ ভারত এখন একটা বৃহৎ শক্তির হওয়ার জন্য সুপিরিয়র হচ্ছে, কাজে ভারতের সাথে বাংলাদেশের কোনো সমানে সমানে তুলনা নেই। অর্থাৎ ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতির উপর কিছুটা আকাশের মাধ্যমে প্রভাব বিস্তার করবে, সীমান্ত দিয়ে প্রভাব বিস্তার করবে, এটা আমি স্বাভাবিক বলে ধরে নেব। কিন্তু তারপরেও আমাদের উপর প্রভাব বেশি কেন? কলোনিয়াল আমল থেকে আমাদের বাঙালি যখন খেপে যেত আগে উর্দুতে গালি দিত, এখন খেপে গেলে বাঙালি সাহেবরা ইংরেজিতে গালি দেয়। লক্ষ্য করেন, এই যে হিন্দি সিনেমা দেখা
আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, আমাদের বাচ্চারাও হিন্দি কথা বলতে পারে। কিন্তু তার বিকল্প, যেমন ভারতে একটা অদ্ভুত অবস্থা, রবীন্দ্রনাথকে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা বলা হয় এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা বলা হয়, কিন্তু রবীন্দ্রনাথ কোন দেশের লোক আসলে? মানে এখন যদি মনে করেন জিওগ্রাফিক্যালি উনি ভারতের লোক, কিন্তু নজরুল ইসলাম তো ভারতের লোক ছিলেন। নজরুল ইসলামের কবরটা এখানে হয়েছে। শুধু লক্ষ্য করার বিষয়, এই যে রবীন্দ্রসঙ্গীত যেটা এখন কলকাতায়ও মাইনরিটি সঙ্গীত হয়ে দাঁড়িয়েছে, কাজে শুধু আমাদের অবস্থা নয়, আমি বলছি যে কি এখন হিন্দি সিনেমা এবং হিন্দি গান এবং হিন্দি সংস্কৃতি, হিন্দি ড্যান্সের আধিপত্য উপমহাদেশ ছাড়িয়ে গেছে। শুধু আমাদের দেশে না, অন্যান্য আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুরেও যান, সেখানেও তার বাজার সম্প্রসারিত হচ্ছে। কিন্তু আমাদের দিক থেকে আমাদের করণীয় কি? আমরা যদি একটা সত্যিকার 1971 সালের স্বাধীনতা লাভ করে থাকি, আমাদের যদি কোনো জাতীয় সাহিত্য বা জাতীয় সংস্কৃতি বলে কিছু আদর থেকে থাকে, সেখানে একটা উপাদান থাকতে হবে, সেটা হচ্ছে মানবিক মর্যাদা, জাতিগত মর্যাদা থাকতে হবে না? সেটা আমাদের যে রুলিং ক্লাসের গল্প আপনি কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞেস করেছিলেন, কি আওয়ামী লীগ কি বিএনপি বলেন, তাদের উভয়ের এই ক্ষেত্রে কোনো রকমের প্রোগ্রাম নেই। কাজে অন্যান্য যারা আছে অসংগঠিত বা ক্ষুদ্র সংগঠিত বিভিন্ন সামাজিক শ্রেণী, আমাদেরও সেই অর্থে কার্যকর কোনো প্রোগ্রাম নেই। ফলে আজকে আমাদের সংস্কৃতি ক্ষেত্রে বিরাট একটা শূন্যতা। আহমদ সাফা সাহেব 1972 সনে যে লিখেছিলেন অকারণে নয়, বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর এখন যা বলছেন শুনলে দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। কথাটার মধ্যে একটা বলে ইংরেজি যাকে বলে প্রফেটিক তাৎপর্য আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা নানা দিক থেকে এগিয়ে গিয়েছি, কিন্তু সংস্কৃতি ক্ষেত্রে ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে একটা উল্লেখযোগ্য একটা উপন্যাস এখনো লেখা হয়নি। আর মুক্তিযুদ্ধ নিয়ে যেগুলো সিনেমা হয়েছে সেগুলির মধ্যে কোনো স্থায়ী মূল্য আছে এমন সিনেমা আমি এখনো দেখিনি। তো সেই দিক থেকে বোঝা যায় আমাদের সৃষ্টিশীলতার ক্ষেত্রে এই বন্ধাত্ব যদি আপনি বলেন একটা সাধারণ কি নির্দেশক হতে পারে, ইন্ডিকেটর হতে পারে, সেটা হচ্ছে আমাদের শিল্প সাহিত্যের সর্বত্রই এই সৃষ্টিহীন এই বন্ধা মধ্যবিত্ত শ্রেণীর আধিপত্য। স্যার, আপনার কাছে আসার আগে আমার একটা বিরতি নিতে হচ্ছে। আমি কিন্তু প্রশ্নটি আপনার কাছে করে রাখি যে রাষ্ট্র ক্ষমতা আসার পরে মোদি সার্ক দেশগুলিতে সফর করছেন এবং মনে করছেন যে সার্ক দেশগুলির মধ্যে থেকে, মানে উনি অন্তত মুখে বলছেন যে সার্ক দেশগুলির মধ্যে তিনি সম্পর্ক বাড়াতে চান। আজকে উনি তার ভাষণে বললেন যে সার্ক দেশগুলির সাথে একসাথে একটি স্যাটেলাইট উৎক্ষেপ উনি করতে চান। তো আপনি এর সম্ভাবনা কতটুকু দেখেন? অনেকে অবশ্য সমালোচনা করছেন, আসলে মোদি তার বাজারই বাড়াতে চাচ্ছেন। এই প্রসঙ্গে আপনার একটু মন্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি স্যার আপনাদের। পেলাম আজকের বাংলাদেশে প্রফেসর আনু মোহাম্মদ, সার্কভুক্ত দেশগুলির মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানো এবং একটি সমন্বিত সত্তা হিসেবে কাজ করার যে আহ্বান মোদি প্রধানমন্ত্রীতে আসার পর থেকে বলছেন, সেটি কতটা আপনার পর্যবেক্ষণ? এটা প্রধানমন্ত্রী মোদির প্রথমবারের জন্য যে বলছেন তা না, এর আগেও বাংলাদেশ থেকেও এই ধরনের কথা এসছে, পাকিস্তান থেকেও কথা এসছে। সার্ক প্রতিষ্ঠা হয়েছিল তো বাংলাদেশের উদ্যোগেই। তো আমি নিজে মনে করি যে দক্ষিণ এশিয়া তার যে ঐতিহাসিক ধারাবাহিকতা এবং তার যে সাংস্কৃতিক বিভিন্ন ধরনের এবং ভৌগোলিক নানান বিষয়ে আমাদের যে অভিন্নতা আছে, সেই হিসাবে এই দক্ষিণ এশিয়া একটা উন্মুক্ত একটা ইউনিয়নের মতো যদি হয়, একটা উন্মুক্ত একটা গণতান্ত্রিক ইউনিয়ন একটা যদি পসিবিলিটি থাকতো, তাহলে সেটা এই পুরো অঞ্চলের জন্য অনেক ভালো ছিল। এখন সেটার একটা বড় সমস্যা হচ্ছে যে ইন্ডিয়ার একটা প্রবল এবং সমানুপাতিক, যদি অসমানুপাতিক মানে একটা খুবই ভারসাম্যহীন একটা উপস্থিতি এবং তাদের যে হেজিমনি, এইটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা। তো আমি মনে করি যে এটা যদি ধরেন বাংলাদেশের পক্ষ থেকে এবং অন্যান্য জায়গা থেকে সাউথ এশিয়া ধরে দক্ষিণ এশিয়া ধরে এই চিন্তাগুলো সামনে আসা উচিত। ইন্ডিয়ার যে পার্সপেক্টিভ, সেইটা পড়ার ক্ষমতাও আমাদের অর্জন করা দরকার, সক্ষমতা, যে ইন্ডিয়া সাউথ এশিয়া বলতে বা দক্ষিণ এশিয়া বলতে কি বোঝাচ্ছে। ইন্ডিয়ার পার্সপেক্টিভ যেটা, সেটা হচ্ছে যে এটা ইন্ডিয়ানাইজড একটা অঞ্চল হিসেবে দাঁড় করানো, ইন্ডিয়ার এক্সটেনশন হিসেবে দাঁড় করানো, তার কন্ট্রোলের মধ্যে পুরো জিনিসটাকে নিয়ে আসা। আর আমাদের পার্সপেক্টিভটা হচ্ছে যে পুরো একটা অঞ্চল যেটা সকলের গণতান্ত্রিক এবং সমমর্যাদা সম্পন্ন একটা অংশগ্রহণের ভিত্তিতে একটা উন্মুক্ত অঞ্চল হিসেবে আমরা দাঁড় করাই। এইটা ধরেন বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল, একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা দেশ তৈরি হয়েছে, তার সেই অধিকারটা এবং এখতিয়ার এবং সেই সক্ষমতাটা হওয়া উচিত যে এই পুরো দক্ষিণ এশিয়া সম্পর্কে এই পার্সপেক্টিভটা শুধুমাত্র বাংলাদেশে না, পাকিস্তানে, নেপালে, ভুটানে এবং ভারতের মধ্যে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এটাকে নিয়ে যাওয়া। এবং ভারতের মধ্যে, ভারত যে রাষ্ট্র এখন টিকে আছে, এই ভারত রাষ্ট্র তো প্রচন্ড রেজিস্ট্যান্সের মধ্যে আছে। ভারতের মধ্যেই প্রায় 1/3 অংশ হচ্ছে মিলিটারি শাসনের মধ্যে।
ভারতের মধ্যে কন্টিনিউয়াস একটা স্ট্রাগল হচ্ছে। এই যেটা বাংলাদেশে বলা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন দেওয়া হবে ভারতকে, ভারতের নিজের মধ্যে স্পেশাল ইকোনমিক জোন করতে গিয়ে প্রচুর রেজিস্ট্যান্স হচ্ছে, সেখানে সশস্ত্র লড়াই হচ্ছে। সেই ভারতের নিজের এজেন্ডা অনুযায়ী ভারত যদি দক্ষিণ এশিয়াকে সাজাতে চায়, সেটা তো ভারতের মধ্যেকার যে সমস্ত সংঘাত, সহিংসতা এবং অস্থিরতা, সেটাকে সাউথ এশিয়ার মধ্যে ছড়ানো। আর বাংলাদেশের পক্ষ থেকে বরঞ্চ অল্টারনেটিভ একটা ভিশন আনার সুযোগ ছিল। কিন্তু একটা দেশের সরকার কিংবা ধরেন সরকার হতে চায়, এরকম লোকজন যদি এই অবস্থা থাকে যে আমাদের নিজেদের কথা আমরা কোনোভাবে বললে যদি বিরক্ত হন তারা যদি বিরক্ত হয়, তাহলে আমাদের কথা আমরা বলবো না, বলার আগেই যদি সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে এইরকম একটা নাবালক কিংবা অক্ষম শ্রেণী যখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তখন এটা তো খুব ডিফিকাল্ট হয় যে বাংলাদেশের পক্ষ থেকে ওই জিনিসটা সজোরে বলা। আমি মনে করি যে একটা ছোট দেশ যদি হয়, বড় দেশের সাথে মোকাবেলা করতে হয়, তখন তাকে আরো স্পষ্ট করে কথা বলার, নিজের ভিত্তির উপরে, শক্তর ভিত্তির উপর দাঁড়ানোর চেষ্টা, নিজের মেরুদণ্ডকে শক্ত করা, আত্মসম্মানের সঙ্গে কথা বলার চেষ্টা করা, এবং সেই জন্য নিজের এই ভিত্তিটা তৈরি করার জন্য নিজেদের কিছু পরিশ্রম করা, নিজেদের একটা ভিশন তৈরি করা, এইটা অনেক বেশি জরুরি হয়। বাংলাদেশে এটাই হচ্ছে আমাদের বড় ধরনের ঘাটতি বলে আমি মনে করি। আমি আগে বলেছিলাম ভারত জোটনিরপেক্ষতা থেকে সরতে শুরু করেছে 60-এর দশকেই। 1971 সনে যখন সোভিয়েত রাশিয়ার সাথে তার শান্তি বা বন্ধুত্বের চুক্তি করে, তখন সেটা পরিষ্কার সে সরে গেল। কিন্তু তারপর থেকেই দেখা যায় ভারত শিফট হয়েছে আমেরিকার দিকে। রাজীব গান্ধীর আমলে এবং মনমোহন সিংয়ের আমলে সেটা লিবারালাইজেশন পূর্ণ হয়েছে। মোদী শুধু সেটাকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেদিক থেকে তাদের মধ্যে কোনো বিরোধ নেই। তাদের বিরোধ থাকতে পারে অভ্যন্তরীণ পলিসিতে। এখন আমি বলবো যে কোনো দেশের পররাষ্ট্রনীতি তার স্বরাষ্ট্রনীতিরই দুরাগত প্রতিফলন। সেই জন্য চীনের সাথে ভারতের সম্পর্ক, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক এবং মার্কিন দেশের সাথে ভারতের সম্পর্ক, এই তিনটার পর এখন যুক্ত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের সম্পর্ক। এগুলি তার প্রায়োরিটি জোন। দুর্ভাগ্য হলেও সত্য যে দক্ষিণ এশিয়া উপমহাদেশে আমরা হলাম তার প্রায়োরিটির 4র্থ স্থানে, 5ম স্থানে। এখন আমাদের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটা পদ ভারত শুরু থেকে বলে আছে, যখন নন অ্যালাইন ছিল তখন তারা বলছে কি এই দক্ষিণ এশিয়া, এই মহাসাগর হবে শান্তির জোন, পিস জোন, তার মানে এটা নিউক্লিয়ার ফ্রি হবে। কিন্তু যখন ভারতের নিজের নিউক্লিয়ার পাওয়ার হওয়ার বাসনা হলো, তখন কিন্তু সে আর ওইটা আর বলে না। অনেকগুলো জোট আছে, পাকিস্তান তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাংলাদেশ তার প্রতিদ্বন্দ্বী নয়। আমি একথা আরেকবার বলেছি যে পাকিস্তানের মতো প্রতিপক্ষ, চীনের মতো প্রতিপক্ষ ভারতের জীবন্ত আছে, তার বাংলাদেশের মতো প্রতিপক্ষের দরকার নেই। বাংলাদেশকে বন্ধুত্ব করলে ভারতেরই লাভ বেশি, কিন্তু তারপরেও যেই পরিমাণ বাংলাদেশকে ছাড় না দিলে বাংলাদেশ দাঁড়াতে পারবে না নিজের পায়ে, আশা করি ভারত সেটা করবে না। কিন্তু তারপরে আমি বলি, ভারত কারা চালাচ্ছে এটা আমাদের অঙ্কে আনতে হবে। মোদি তো একটা নাম, এটা তো একটা চেহারা মাত্র। চেহারার পিছনে আমি বলবো ভারতের যে পুঁজিপতি শ্রেণী দাঁড়িয়েছে তারা বিশ্বজনীন, তারা আর কলোনিয়াল নেই। এমনকি ব্রিটিশ আমলের শেষ থেকেও যে দেশের টাটা বিড়লার মতো বাহিনী তৈরি হয়েছে, তারা কিন্তু 1946 সনের আগেই এই হয়েছে। ভারতের নেহেরু ছিলেন তাদের প্রতিনিধি, এবং ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে ভারত অনেক দূরে এগিয়ে গেছে। কিন্তু শুধু বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে নেহেরুর আমলে যে বাধা নিষেধ ছিল সেগুলো এখন দূরীভূত হয়েছে। তো ভারত তো বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, সে সেটা করুক, কিন্তু বাংলাদেশে সেরকম একটি বুর্জোয়া শ্রেণী এখনো তৈরি হয়নি। এই দু দেশের এই মৌলিক পার্থক্যের কথা বাদ দিয়ে আমরা কোনো বিশ্লেষণ করতে পারবো না। আসলে আমাদের উইশফুল থিঙ্কিং দিয়ে, আমাদের মনের বাসনাপ্রসূত চিন্তা দিয়ে কিছু হবে না। বাংলাদেশে এই নীতি, বাংলাদেশকে একটি শিল্পায়িত দেশে পরিণত করতে হলে যে পরিমাণ দৃঢ়তা সম্পন্ন একটি শাসক শ্রেণী দরকার, সেটা বাংলাদেশ এখন অপেক্ষমান আছে। বাংলাদেশ যদি শাসন ক্ষমতার সেরকম শ্রেণীগত পরিবর্তন না হয়, তাহলে ভারতের সাথে সে কাঁধে, আমি কথাটা সে বলি, চীনের সাথে ভারতের সম্পর্ক কি? চীন ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু মাঝে মাঝে বন্ধুত্বের উষ্ণ আমেজ দেয়। বাংলাদেশ যে সাথে তুলনায়, চীনের সাথে তুলনায় ভারত যতটা নিচে অবস্থান করে, বাংলাদেশ ভারতের সাথে তার চেয়ে অনেক বেশি নিচে অবস্থান করে। তাহলে চীন ভারতের সম্পর্কের যে উত্থান পতন, উষ্ণতা এবং বন্ধুত্ব এবং শত্রুতা, ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে এটা দিয়ে গিয়েছি আমরা, এবং ভবিষ্যতে এই প্যাটার্ন বদলাবে না। স্যার, অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে বা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সময়ই শাসক শ্রেণী বলে থাকেন আপনারা তার পথে একটি বাধা। এই ক্ষেত্রে আপনি এটি কি বলবেন? আপনারা যারা আসলে বামপন্থা অনুসরণ করেন এবং যারা বলেন যে তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর এগুলি রক্ষা করতে হবে, ব্যবহার করা না, সেটিকে বাধা মনে করেন, আপনি স্যার এক মিনিটে বলবেন যে প্রশ্নটা একটু ঠিক হয়নি, কারণ আমরা তো রক্ষা করতে চাই দেশের শতভাগ। আমি তাদের কথা বলছি যে তারা বলে যে আপনারা রক্ষা করতে চান, রক্ষণ করতে চান, ব্যবহার করতে চান না। রক্ষা করতে চাই তো এটা ব্যবহার করার জন্য, কারণ যে সমস্ত ইস্যুস গুলো নিয়ে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলোর জায়গা, ধরেন সুন্দরবন আমরা রক্ষা করতে চাই, যাতে সুন্দরবনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের জীবন রক্ষা পায়, বাংলাদেশ রক্ষা পায়।
আমরা কয়লা সম্পদ রপ্তানিমুখী চুক্তি হয়েছিল সেটা রপ্তানি করতে দিতে চাইনি, গ্যাস রপ্তানি করতে দিতে চাইনি ভারতে, কারণ গ্যাস যাতে শতভাগ বাংলাদেশে ব্যবহার হয়। এখনো আমরা সেটা মনে করি। এবং রিলায়েন্স আদানির সাথে যে চুক্তিগুলো হয়েছে আমরা মনে করি এই চুক্তিগুলো আমাদের জন্য অসুবিধাজনক হবে, কারণ দায় মুক্তি আইন দিয়ে যে কোনো নিয়ম নীতির বালাই না করে যে চুক্তিটা করা হবে তার মধ্যে তো অস্বচ্ছতা। আমরা আমাদের নিজস্ব কয়লা ব্যবহার করতে পারছি না, আপনারা বিরোধিতা করছেন বলে এটা ঠিক না। কারণ এটা সম্পূর্ণ ভুল কথা, কারণ এখানে চুক্তি হয়েছিল 6% রয়্যালটি দিয়ে বাকি কয়লা তারা বিদেশে নিয়ে যাবে। আমরা সেটার বিরোধিতা করেছি, এমন পদ্ধতিতে করতে চেয়েছিল যাতে উত্তরবঙ্গ বিরান হবে, সেটা বিরোধিতা করেছি। কয়লা সম্পদ কিভাবে সদ্ব্যবহার করতে হবে সেটা নিয়ে আমরা সংস্থা তৈরি করতে বলেছি, জাতীয় সক্ষমতা তৈরি করতে বলেছি, গবেষণা করতে বলেছি। সেগুলো কোনোটাই এই পর্যন্ত সরকার 2006 থেকে করেনি। সরকার যদিও, স্যার এটা নিয়ে যদি আপনি শেষ কথা বলেন, সরকার যদিও বলেছিলেন যে একটি কয়লা নীতি করবেন, সরকার যদিও বলেছেন যে সেই কয়লাগুলি কিভাবে করবেন সেটি এই দাবিগুলির সাথে একাত্মতা পোষণ করে, আমার যতদূর মনে আছে বর্তমান সরকার এগুলি বলেছেন, কিন্তু এগুলি করা হয় নাই। স্যার এইটা আপনি কি দেখেন? সংক্ষেপে এইটাই বলবো, আমাদের পাকিস্তান আমলে 23 বছরে আমরা যে লড়াইটা করেছিলাম, যে পাকিস্তান আমাদেরকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছে, সেটার বহুগুলো ইন্ডিকেটর আছে, তাই না? আমাদের দ্রব্যমূল্য থেকে তাদের দ্রব্যমূল্য সবই। আমরা তো চাই না যে ভারতের সাথে আমাদের সেই সম্পর্ক হোক। তাহলে পাকিস্তানের বিরুদ্ধে শেষ পর্যন্ত আমাদের রক্তাক্ত লড়াই করে মুক্ত হতে হয়েছে। আমরা ভারতের সাথে তেমন একটা সংঘাত চাই না। ভারত আমাদের প্রতিবেশী দেশ, বন্ধু দেশ, এটা থাকুক, এটাই আমরা চাই। সেই জন্যই বললাম আমাদের কয়লা নীতি থেকে শুরু করে আমাদের সব নীতির মধ্যেই আমাদের জাতীয় স্বার্থের প্রাধান্য থাকতে হবে। কিন্তু জাতীয় স্বার্থের প্রাধান্য নাই বলে আমরা প্রতিবাদটা করছি, এবং তাই বলে কি আমরা বাধা দিচ্ছি বলতে হবে? তাহলে বলতে হবে কি বাংলাদেশের লোকের স্বার্থের জন্য আমরা লড়াই করেছিলাম পাকিস্তান আমলে। প্রফেসর সলিমুল্লাহ খান, প্রফেসর আনু মোহাম্মদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।